প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নিই আমাদের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান, মহাপরিচালক, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। আরও রয়েছেন প্রফেসর ডক্টর শফিউল ইসলাম, লোক প্রশাসন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুরুতে যাব ডক্টর আসাদের কাছে। ডক্টর আসাদ, 5ই অগাস্টের পরে একটা নেরেটিভ তৈরি করা হয়েছিল, বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ ভারতে, যেখানে প্রচুর সংখ্যালঘু নির্যাতন হয়েছে। বারবার বলা হচ্ছিল যেখানে সংখ্যালঘু নির্যাতন নয়, এখানে রাজনৈতিক কিছু সহিংস ঘটনা ঘটেছে। এবং স্বাভাবিকভাবে ঘটবে, এটা স্বৈরাচারের পতনের পরে যা ঘটার তার অবশ্যই 100 ভাগের 1 ভাগ ঘটেনি, অনেক কম ঘটেছে। এবং সেখানে যারা স্বৈরাচাররা দোষর ছিল তারা হামলার শিকার হয়েছে। কিন্তু সমস্যা হয়েছে যখন আওয়ামী লীগের কোনো নেতা হামলার শিকার হয়েছে, ঠিক আছে, কিন্তু সেই আওয়ামী লীগ নেতা যদি সংখ্যালঘু হয় তখন সেটার উনি রাজনৈতিক নেতা হিসেবে পরিচয় ছিল না, হয়ে গেল সংখ্যালঘু। এ নিয়ে এটি তদন্ত হয়েছিল এবং এটা একটা জরিপ চালানো হয়েছিল, খোঁজখবর নেওয়া হয়েছিল। সব মিলিয়ে পুলিশ একটা প্রতিবেদন দিয়েছে যে আসলে ঘটনাটা কী। পরে দেখা গেল যে সংখ্যালঘুদের উপর হামলা ভাঙচুরের 98% ঘটনাই রাজনৈতিক। বিষয়টি আপনি কিভাবে দেখছেন? না, যথার্থই বলেছেন। আর সংখ্যালঘু এই নির্যাতন, এই শব্দটার মধ্যেই কিন্তু কনোটেশনটা হচ্ছে এই রাজনৈতিক। কারণ আপনি যখন দেখবেন যে নির্যাতনগুলো অধিকাংশই হয় কিভাবে, এর পেছনে অনেকগুলো কারণ থাকে। আর যে প্রেক্ষাপটের কথা বলছেন 5ই অগাস্টের পরে কোনো নির্যাতন, সহিংসতা কোনোটাকেই আমরা অনুমোদন করি না বা সাপোর্ট করি না। কিন্তু একই সাথে মনে রাখতে হবে 5ই অগাস্টের পরে যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেই ঘটনার পেছনেও কিন্তু ঘটনা আছে। সেই ঘটনাগুলো আমাদের জানতে হবে আগে। আপনি যেটা বলছেন যে সংখ্যালঘু ট্যাগ দিয়ে মূল ঘটনাটাকে সরিয়ে দেওয়ার যে পায়তারা, সেটা আমরা দেখেছি। কাজেই তদন্ত কমিটিতে যারা কাজ করেছেন তারা নিরপেক্ষভাবে কাজ করেছেন এবং নিরপেক্ষ যে সুপারিশ তারা দিয়েছেন, সেখানে আমরা দেখেছি 98% এটা রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ড ছিল। কারণ গত 16 বছরে এই স্বৈরাচারী যারা দোষর ছিলেন, স্বৈরাচারী সরকারের ফেসিবাদকে তারা কায়েম করার লক্ষ্যে বিভিন্ন ধরনের অঘটন ঘটিয়েছেন, তাদেরকে এক ধরনের প্রতিহিংসার মূলক রাজনীতিতে তারা কিন্তু অনেক জায়গায় হয়তো নির্যাতিত হয়েছে। তারপরে আমরা বলবো যে না, নির্যাতন তো কোনো কাম্য না, কিন্তু যেভাবে প্রচার করা হয়েছে সেই বিষয়টা আসলে অনাকাঙ্ক্ষিত। কারণ এই ঘটনাগুলো বারবার পুনরাবৃত্ত হয়েছে, বিশেষ করে কোনো একটা দলের লোকজন এই বিষয়টা বেশি প্রচার করেছে। আমরা অনেকবার দেখেছি যে বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন হয় সেটা বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে ঢালাওভাবে সাজানো হয়েছে, প্রচার করা হয়েছে, এবং পরবর্তীতে যখন এটা তদন্ত সঠিকভাবে হয়েছে তখনই দেখা গেল যে না, এই যে ঘটনাটা এতদিন পরে দেখানো হয়েছে এটা হয়তো 15 বছর আগের বা 10 বছর আগে কোনো একটা ফুটেজ নিয়ে। এটাও কিন্তু এক ধরনের মানে নেতিবাচক প্রভাব ফেলেছে বাংলাদেশের অসাম্প্রদায়িক আন্দোলনের ক্ষেত্রে। প্রফেসর আসাদ, আপনি যে কথাগুলো বলছিলেন যে একটা অপপ্রচার শুরু হয়েছিল, বিশেষ করে ভারত থেকে যে ধরনের অপপ্রচার শুরু হয়েছিল, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, এবং আপনি এটাও বলছিলেন যে অনেক পুরনো ছবি ফুটেজ দেখে তারা এক ধরনের বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সেই অপপ্রচার কিন্তু শেষ পর্যন্ত হালে পানি পায়নি এবং তারা অনেকটা থামতে বাধ্য হয়েছে, কারণ সেটা বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে পারেনি। আপনার কি মনে হয়? সত্যই আর মিথ্যাই। শেষ পর্যন্ত দেখা গেল যে যেহেতু এখন তথ্য প্রযুক্তির যুগ, আমি একটা বিষয় মানে পোস্ট করলে বা প্রচার করলেই যে সেটা গ্রহণযোগ্যতা পাবে, বিষয়টা ওরকম না। এটা জাস্টিফিকেশনে অনেকগুলো কায়দা আমাদের আছে, কৌশল আছে। সেই কৌশলে আমরা দেখেছি যে আসলে ওই বিষয়গুলো সত্য না। কাজেই আপনি ভারতের কথা বললেন, আমাদের দুঃখের সাথে বলতে হয় আমাদের প্রতিবেশী রাষ্ট্র কিন্তু যেভাবে এই 16 বছর ফেসিবাদকে তারা প্রণোদনা দিয়েছে এবং এখনও দিচ্ছে, সেই জায়গাটায় তারা কিন্তু সবসময় অপপ্রচারের মধ্যেই ছিল। কাজে আমরা এটা ধিক্কার জানাই। এই ধরনের অপপ্রচার বা এই যে
সংখ্যাতাত্ত্বিক যে বিষয়গুলো উপস্থাপন করা হয় ভুল তথ্য দিয়ে, সেটা যাতে ভবিষ্যতে না হয় সেটা আমরা আশা করব। কারণ প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক আমরা বজায় রাখতে চাই। আমাদের সংবিধানের যে মৌলিক নীতি সেখানেও সেই কথাটাই আছে। প্রফেসর শাফিউল ইসলাম, এই ঘটনাটি কিন্তু 5ই অগাস্টের পরে ব্যাপক আকার ধারণ করেছিল, আমরা লক্ষ্য করেছেন যে সংখ্যালঘু নির্যাতন, এবং এই ঘটনাকে কেন্দ্র করে অনেক ধরনের চেষ্টা করা হয়েছে। চিন্ময়ের ঘটনা আমরা জানি, এবং সেখানের আইনজীবী হত্যার ঘটনা জানি। সারা বাংলাদেশের এর যে ধরনের প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল সে ধরনের কিন্তু হয়নি। মানুষ অসীম ধৈর্যের পরিচয় দিয়েছে। আর সবচেয়ে বড় ঘটনা ঘটেছিল যে প্রফেসর ইউনূস সবাইকে ডেকেছিলেন, এবং সেটা একটা ঐতিহাসিক একটা ছবি আমরা প্রকাশ করতে দেখেছি যে বাংলাদেশের মানুষ ঐক্য রয়েছে। আমরা এই জিনিসটা আসলে তদন্ত হওয়া দরকার ছিল আমার মনে হয়েছে, এবং সেটা তদন্ত হয়েছে, এবং আমরা যা ভাবছিলাম তাই হয়েছে যে আসলে যা ঘটনা ঘটেছে সবগুলো রাজনৈতিক, এখানে সংখ্যালঘু প্রশ্নটা নয়। আপনার মনে হয় কি যে এই ধরনের তদন্ত যদি আরও বেরোয় আসে, আরও নিশ্চয়ই আরও সত্য বেরিয়ে আসবে? তথ্য প্রযুক্তির যুগে অপপ্রচার দিয়ে সত্যকে ঢেকিয়ে রাখা যায় না, এটা প্রমাণিত হলো। আর আপনি যেটা বললেন যে আসলে 90% মানে কি, আমরা গবেষণায় ভাষায় বলি 95% প্লাস 5% এররকে অ্যাকসেপ্টেবল করা হয়, মানে ধরা হয়। তো 98% মানে কি, তার মানে হচ্ছে ওগুলো কোনো গ্রহণযোগ্য কোনো ঘটনা না। তো 80% ঘটনায় যদি মিথ্যা হয় তাহলে ধরে নিচ্ছি বাকি 2% সেটাও আসলে আমাদের জন্য খুবই ইনসিগনিফিক্যান্ট। তারপরেও আমরা বলবো যে অবশ্যই কোনো ধরনের দুর্ঘটনা ইনসিডেন্ট আমাদের কাম্য না, আমরা চাই না। বাংলাদেশ যে সম্প্রীতির দেশ, এটা বিশ্বের বুকে আবারও প্রমাণিত হলো যে এত বড় একটা ম্যাসাকারে হওয়ার মতো একটা পরিস্থিতি সৃষ্টি হলো, সেখানে বাংলাদেশের জনগণ এই ঘটনাকে ধৈর্যের সঙ্গে, অসীম ধৈর্যের সঙ্গে মোকাবেলা করলো। এখানে সংখ্যালঘু হিসাবে কেউ কিন্তু আমরা কাউকে বিবেচনা করি না। আমরা আমাদের প্রতিবেশী, আমাদের খুবই কাছের লোক, আমরা একই পরিবারের মানুষ, এভাবে আমরা নিজেদেরকে আমরা চিন্তা করি। আমি যেখানে বসবাস করি, আমার গ্রামের পাশে একটা গ্রাম আছে, সেই গ্রামের মধ্যে আমাদের মধ্যে খুবই আন্তরিক সম্পর্ক। তো এগুলো কিন্তু আমরা দেখে আসছি, কিন্তু আমরা বিশ্ব মিডিয়াতে কি দেখতেছি, এটা নেগেটিভ প্রচারণা। আমি জাস্ট এখানে আরেকটু বিষয় শেয়ার করি। কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাদবপুর ইউনিভার্সিটির একজন প্রফেসর একটা পত্রিকার, সে চট্টগ্রামে একটা ঘটনা উনি আমাকে পাঠিয়েছেন আমার হোয়াটসঅ্যাপে, মানে একেবারে ইনসিগনিফিক্যান্ট একটা ইস্যু দিয়ে বলতেছে আমার মতামত কি। আমি তখন বললাম, স্যার আপনি এটা যে পাঠালেন এটা আপনার গ্রহণযোগ্যতা কতখানি কি বিবেচনা করতে পারেন? আমি বললাম যে এখন আপনার দেশে খ্রিশ্চান কমিউনিটির উপর যে ধরনের নির্যাতন চালানো হচ্ছে, পত্রপত্রিকায় আসছে যে 400 জন বিবৃতি দিয়েছে মোদী সরকারকে এটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য, সেই বিষয়টা কিন্তু আপনি নজরে নেয়। কিন্তু চট্টগ্রামে ছোট কোথায় একটা কী ঘটনা ঘটলো সেটা আমাকে নোটিশ করছেন, একাডেমিক হিসাবে আমার ওই ভিউ জানতে চেয়েছেন। আমি বললাম তাহলে আপনাদের দেশে এই ঘটনাটা আপনার একাডেমিক হিসাবে কীভাবে বিবেচনা করেন? তারপরে আমি আরেকটা প্রশ্ন করলাম যে স্যার আপনি কি নিউটনের সেই তৃতীয় সূত্রটা কি বিশ্বাস করেন? আর এটা কি আমাদেরকে বিশ্বাস করা উচিত কিনা? যদি আমরা বিশ্বাস করি তাহলে একটা ইফেক্ট পড়বে, প্রত্যেকটা অ্যাকশনে একটা বিপরীত অ্যাকশন থাকে, এটা আমরা বিশ্বাস করি। তাহলে এই 15 বছর যে ধরনের একটা ঘটনা ঘটেছে তার একটা ইফেক্ট আমরা নিউটনের তৃতীয় সূত্র যদি বিশ্বাস করি তাহলে এটা ঘটবে। কিন্তু আল্লাহর রহমতে বাংলাদেশে ওই ধরনের ঘটনা ঘটে নাই। এটা আমাদের সম্প্রীতির কারণে, আমাদের সৌহার্দ্যতার কারণে, আমাদের এই জনগোষ্ঠী যে আমরা এই সম্প্রীতি সৌহার্দ্য মূল্যবোধ নিয়ে বেড়ে উঠেছি, এটা আমাদের প্রমাণ করে। আমি আরেকটা প্রশ্ন করলাম, তাহলে কি আমাদের ওই তৃতীয় সূত্রটা বিশ্বাস করা উচিত না? তাহলে আমাদের ওই জায়গায় আমাদের এখন একাডেমিক আলোচনা হওয়া উচিত। আর আমি বললাম স্যার আপনি আমাদের বাংলাদেশে আসেন, দেখেন, নিজের চোখে দেখেন। আমি ইন্টারন্যাশনাল মিডিয়ার ক্লিপিং সহ ওনাকে বলেছি স্যার দেখেন ম্যাক্সিমাম ফেব্রিকেটেড। আমাদের সম্মানিত আলোচক মহোদয় বললেন যে 15 বছরের পুরনো ফুটেজ এখন দিয়ে বলতেছে এই ধরনের ঘটনা। এটা জাস্টিফাই করার কোনো সুযোগ নাই এই তথ্য প্রযুক্তির যুগে যে এটা এখনকার ঘটনা। তো এই জন্য আমাদের যে তদন্ত হয়েছে আমি মনে করি এটা টোটালি রাজনৈতিক রং দেওয়ার উদ্দেশ্যে। এখানে কোনো ধর্মীয় কোনো কারণ নাই। যা হয়েছে কিছু কিছু জায়গায় ব্যক্তি স্বার্থে, সবই পলিটিক্যাল, আর বাকি হচ্ছে পলিটিক্যাল। এই পলিটিক্যাল বিষয়টাকে আমাদের সামনে এমনভাবে উপস্থাপন করা হলো যে বাংলাদেশ সম্প্রতি যেন নষ্ট হয়। প্রফেসর ইসলাম, একটি বিষয় আমরা লক্ষ্য করছি, সেটি হলো যে ভারতের মতো দেশ, যেটা একটা সাম্প্রদায়িক দেশ চূড়ান্ত পর্যায়ে,
একটি উগ্র হিন্দুত্ববাদী সরকার সেখানে কাজ করছে। সেই দেশটি যখন অন্য দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন তোলে, তার জবাবে আমাদের দেশের মিডিয়াগুলো সেই প্রসঙ্গটা আনে না কেন? যে তুমি তো নিজেই সাম্প্রদায়িক চরমভাবে, তুমি নিজে ঠিকঠাক হও। আপনার সঙ্গে আমি 100% একমত। আমাদের মিডিয়াতে যারা কর্মরত আছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলতে চাই যে আমরা যদি আমাদের দেশকে যদি প্রাধান্য দেই, দেশের মূল্যবোধকে প্রাধান্য দেই, তাহলে এই জায়গাগুলো আমাদের কাউন্টার যারা নেগেটিভ প্রচারণা চালাচ্ছে আমরা সত্যকে উপস্থাপন করব। আমরা কাউন্টার নেগেটিভ বিষয় না, কাউন্টার মিথ্যা তথ্য না, কাউন্টারভাবে আমরা যদি সত্য তথ্যটা উপস্থাপন করি তাহলে কিন্তু বাকিগুলো অটোমেটিক্যালি প্রমাণিত হবে যে কে সত্য কে মিথ্যা। আর ভারতের মতো একটা সাম্প্রদায়িক দেশ, এটা সারা বিশ্বে স্বীকৃত। আমরা দেখেছি গুজরাটের ঘটনার, আমরা রিসেন্টলি ভারতের প্রধানমন্ত্রীর ওনার একটা সাক্ষাৎকারও দেখলাম, যুক্তরাষ্ট্র তাকে ভিসা দেন নাই। উনি কিন্তু টেকনিক্যালি কৌশলে এড়িয়ে গেছেন কেন ভিসা দেন নাই, কিন্তু উনি যে ভিসা পান নাই উনি স্বীকার করেছেন। ওই সময়টার এটা কারণ এটা আমরা বুঝতে পারলাম। তার মানে ওখানে এই ধরনের একটা নিধনযোগ্য, যেটাকে মুসলিম কমিউনিটি নিধনযোগ্য হিসাবে সারা পৃথিবীতে স্বীকৃত, তারা এখন আমাদেরকে যে সবক দেয় এটা খুবই দুর্ভাগ্যজনক। এটা তাদের রিয়ালাইজ করা উচিত। আমরা আশা করব একটা বৃহৎ প্রতিবেশীর সঙ্গে তাদের রিয়েলাইজের চেয়ে আমাদের রিয়েলাইজটা বেশি দরকার। অবশ্যই আমাদের মিডিয়াতে যারা আমরা যুক্ত আছি, আমাদের ভাই বোনেরা, আমাদের সম্মানিত যারা সিনিয়র যারা কলিগরা আছেন, আমি মনে করি যে আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের মনের মধ্যে এটা আমাদের বলতে হবে কেন, আমার বিরুদ্ধে একটা মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে, এটা আমাকে কাউকে কেন বলে দিতে হবে যে মিথ্যার কাউন্টার আমাদের সত্যতা উপস্থাপন করতে? এটা তো অটোমেটিক্যালি হওয়া উচিত। মিডিয়ার পলিসি হওয়া উচিত দেশের স্বার্থে কাজ করা, ব্যক্তির স্বার্থে না, কোনো গোষ্ঠীর স্বার্থে না, কোনো কমিউনিটির স্বার্থে না। আমি এই জন্য আমাদের দেশে মিডিয়াকে আহ্বান জানাবো যে সত্যকে উপস্থাপন করা। প্রফেসর আসাদ, যে প্রসঙ্গটি নিয়ে প্রফেসর শফিউলের সঙ্গে কথা বলছিলাম, জি, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন যে আমাদের মিডিয়া এই জিনিসগুলো প্রকাশ করছে না কেন? ইন্ডিয়াতে যে সাম্প্রদায়িকতার চূড়ান্ত পর্যায়ে হচ্ছে, এর মূল কারণ হচ্ছে গত 16 বছরে যে মিডিয়াগুলো প্রতিষ্ঠিত হয়েছে অধিকাংশই হচ্ছে ফেসিবাদের দোসর এবং Right. তারা ওই প্রপাগান্ডা বিশ্বাসী। আপনি দেখবেন যে ইয়েলো জার্নালিজম বলতে একটা কথা আছে, এটা ইয়েলো জার্নালিজমের একটা লিমিট থাকে, সেই লিমিটটাও কিন্তু গত 16 বছরে অতিক্রান্ত করে গেছে। আপনি দেখবেন সাংবাদিকদের নিয়ে, ব্যবসায়ীদের নিয়ে যখন আগের ফেসিবাদী সরকার পতনের আগ দিয়েও কথা বলেছে বা সংবাদ সম্মেলন করেছে, সেখানে পরিষ্কারভাবে তারা বলছে যে আপনি যা করবেন সব কিছুর তে আমরা আছি, আপনাকে সহযোগিতা করতে প্রস্তুত, সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে, একটা প্রস্তুত আপনাকে সহায়তা করবার জন্য। ব্যবসায়ী বলছেন, মিডিয়া থেকে বলেছেন, নানাভাবে এই যে ফেসিবাদের দোসরে পরিণত হয়েছে 16 বছরে, তাদের কাছ থেকে আমরা এর চাইতে বেশি কিছু আশা করতে পারি না। আশা করব তখনই এটা ভেঙে দিতে হবে। প্রথম হচ্ছে যে রাষ্ট্রের একটা কিন্তু স্তম্ভ, এই স্তম্ভ হলো এই সাংবাদিকতা, কাজে গণমাধ্যম, ফোর্থ স্টেট বলে, ফোর্থ স্টেট বলা হয়, চতুর্থ স্তম্ভ বলা হয়। যদি তাই হয়, এই স্তম্ভ যদি নড়বড়ে থাকে, স্তম্ভে যদি মানে অসত্য হয়, মিথ্যার ব্যবসাদি করে তাদেরকে আগে সঠিকভাবে আনতে হবে। আমি মনে করি বর্তমান সরকার যেভাবে কাজ করছে এর মধ্যে এই গণমাধ্যমগুলো ধরে ধরে ঠিক করতে হবে, কারণ গণমাধ্যমে একটা শক্তিশালী একটা প্রক্রিয়া, যার মাধ্যমে জনমত তৈরি হয়, গ্রামের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এটার একটা প্রভাব থাকে। কাজে তাই যদি হয়, গণমাধ্যমকে আসলে গণমাধ্যমে পরিণত করতে হবে। আমরা 16 বছরে এই ফেসিবাদের যে চরিত্র দেখেছি, সেই চরিত্রের মধ্যে এই গণমাধ্যমের একটা বিশেষ ভূমিকা আছে। আপনি কি দেখেছেন যে কোনো গণমাধ্যমে বা কোনো সংবাদে, প্রিন্ট মিডিয়া হোক বা যে মিডিয়া হোক না কেন, আপনি দেখেছেন যে কোনো সাংবাদিক, আমি শ্রদ্ধা রেখে বলছি, অবশ্যই দু একজন লিখেছেন, কোনো গণমাধ্যম প্রচার করেছেন, কিন্তু সংখ্যাগত দিক থেকে যদি হিসাব করি তাহলে কয়টা সাংবাদিক পাবো অথবা গণমাধ্যম পাবো যে ওই সরকারকে বলেছিল যে আপনারা যা করছেন এটা মিথ্যে, যা করছেন এটা অসত্য, যা করছেন এটা আমাদের ঠিক নয়, অথবা আমাদের দেশের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে এই বিষয়গুলো। তো এটা তো কোনো সাংবাদিক বা কোনো গণমাধ্যমকে প্রচার করতে আমরা দেখিনি। কাজেই এই ধরনের সাংবাদিকতা, যে এখানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, রাষ্ট্রীয় টাকায়, জনগণের ট্যাক্সের টাকায় এই সংবাদপত্র, এই গণমাধ্যম পরিচালিত হয়, সেখানে যদি
দেশের বিরুদ্ধে কাজ করে, মানুষের যদি আকাঙ্ক্ষা প্রতিফলিত না হয়, তাহলে সেই গণমাধ্যম আমরা চাই না। সেই গণমাধ্যম প্রয়োজন মধ্যে বন্ধ করে দিতে হবে অথবা সংস্কার করতে হবে, এর কোনো বিকল্প আমরা দেখি না। আমি এখানে একটু যোগ করি, আমরা একটা জিনিস দেখলাম যে আমরা যথার্থ উনি বলেছেন যে গণমাধ্যম কীরকম দলকানা হয়। গণমাধ্যম কেন দলকানা হবে? গণমাধ্যম একটা ফোর্থ স্টেট হিসাবে স্বতন্ত্র তার অবস্থান থাকবে, গঠনমূলক সমালোচনা হবে। এই 5 তারিখের পরে আমরা দেখলাম জাতীয় প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি পালিয়ে যাচ্ছে। এটা জাতির জন্য দুর্ভাগ্য। এটা কেন হবে? তার মানে আমার কোনো মোরাল স্ট্রেংথ নাই যে আমি একটা সঠিক কাজ করেছি, আমি এই জাতির সামনে আমি দাঁড়িয়ে থাকতে পারছি। আমার অবস্থান কি? আমি প্রেস ক্লাবের প্রেসিডেন্টকে পালিয়ে যেতে দেখছি, প্রেস ক্লাবের সেক্রেটারিকে পালিয়ে যেতে দেখছি, তাদেরকে বর্ডারে আটকে রাখা হয়েছে। আবার এক সময় দেখতেছি যে ওনার অবয়ব, যে ন্যাচারাল অবয়ব ছিল, ওনারা সেটা চেঞ্জ করেছেন। মানে গণমাধ্যমের মতো কর্মী ছিলেন না, ওনারা হচ্ছে দলীয় কর্মীর মতো ভূমিকা পালন করছেন। এই জায়গাটা আমাদের জাতির জন্য দুর্ভাগ্য। আছে মসজিদের ইমাম যেখানে পালিয়ে যায়, জাতীয় মসজিদ, সেই জায়গায় আমরা বিচারপতিরা পালিয়ে যায়। পালানোর তো মানে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি। কিন্তু প্রশ্নটা হলো যে এই গণমাধ্যমগুলো যদি আসলে দেশের স্বার্থে কাজ না করে, তাহলে এই মিথ্যা অপপ্রচার শুধু আমাদের দেশের মধ্যেই তো বিভ্রান্তি তৈরি করে না। আমাদের অংশীজন যারা, তারা কিন্তু শুধু দেশে থাকে তা না, পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের লোকজন আছে, তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। আমাদের রাষ্ট্রের যে বেসিক জিনিসগুলো আছে, নিড আছে, সেইটা না বলে আমরা অন্য দিকে মনোযোগ দেই। সবগুলো প্রক্রিয়া একটা রাষ্ট্রকে ব্যাহত করবার জন্য কাজ করে। সেই জায়গাটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা দেখেছি যে যখন এরকম তথ্য অপপ্রচার হবে, তখন কিন্তু আমাদের যে সীমান্তের যে রাজনৈতিক বা ভৌগোলিক যে অবস্থানটা, সেই জায়গায় কিন্তু যারা আমাদের শত্রু বা পার্শ্ববর্তী দেশ, তারা কিন্তু সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করবে। কারণ কি, আপনার ঘরে যদি শান্তি না থাকে, আপনার ভাই যদি আপনি ঝগড়া করেন, তাহলে পার্শ্ববর্তী যারা তার প্রতিবেশী, তারা কিন্তু এই সুযোগটা নিবে। এটা স্বাভাবিক। তো আমাদের দেশে তাই হয়েছে। এবং আপনি দেখবেন যে দেশপ্রেম আমাদের মধ্যে অনেকেরই আছে, কিন্তু দুঃখের সাথে বলতে হয় কোনো কোনো গোষ্ঠীর নেই। আমরা সংখ্যালঘু নির্যাতন বলছি, সংখ্যালঘু কি শুধু কোনো একটা সম্প্রদায়? বাংলাদেশে তো 50টির বেশি মানে মুসলমান ছাড়াও বা মুসলিম ছাড়াও আরও 50টির বেশি সম্প্রদায় আছে। আপনি কি দেখেছেন যে তাদের নির্যাতন হয়েছে? যদি আমি ধরেই নেই যে কোনো একটা বিশেষ সম্প্রদায়কে এরকম নির্যাতন শিকার হতে হয়েছে, তাহলে কেন হতে হয়েছে সেটাও তো আমাদের দেখতে হবে। কারণ আরও যে 50টি সম্প্রদায় আছে, তারা তো নির্যাতিত হচ্ছে না, তারা তো আরও সংখ্যালঘু। সংখ্যালঘু মানে কি? ক্ষুদ্র নিগোষ্ঠী যাদের আমরা বলছি, তাদের এমন আছে যে তাদের সংখ্যা আছে মাত্র কয়েকশো, কিন্তু তাদের ওখানে তো কোনো নির্যাতন হচ্ছে না। তাহলে কিভাবে আমরা বলছি যে ঢালাওভাবে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বেড়েই চলেছে অথবা প্রতিনিয়ত হচ্ছে? এ ধরনের প্রপাগান্ডা আমাদের, মানে ওই জায়গাতে আরেকটা ন্যারেটিভ ডেভেলপ করার চেষ্টা, যে আসলে সংখ্যালঘু নাম দিয়ে একটা রাজনৈতিক মোড়কটাকে, ধর্মীয় মোড়কে নিয়ে এসে দেশকে অস্থিতিশীল করতে। কিন্তু একই সাথে যদি আমি আরেকটি তথ্য দিই আপনাদের, এই যে ভারতের কথা বললেন, একটা সাম্প্রদায়িক দেশ, এবং সবচেয়ে বলা হয়, এটা আমার আপনার কথা নয়, আপনি বিশ্ববিখ্যাত একজন মানুষ, ভারতেরই মানুষ, অমর্ত্য সেন, নোবেল বিজয়ী, তাই না? উনি বলছেন যে এই মোদী সরকার হিন্দুত্ববাদকে প্রমোট করছে। পরিষ্কার লিখেছেন, বিভিন্ন মিডিয়ায় বলেছেন। কারণ হিন্দুরাও কিন্তু অস্বীকার করে না, বিজেপি নিজেরাও বলে তারা হিন্দুত্ববাদ বলে, এবং হিন্দুত্ববাদ প্রচার করা এটা যে অন্যায় তাও আমি বলি না। কিন্তু যখন হিন্দুত্ববাদের নামে আপনি অন্যান্য যে সম্প্রদায় আছে, ধর্ম আছে, তাদেরকে যখন নির্যাতন করেন, সেটা সমস্যা। আমার ধর্ম তো আমি প্রচার করবো, এটা স্বাভাবিক। কিন্তু আপনি অন্য ধর্মকে তো আপনি ছোট করতে পারবেন অথবা নির্যাতিত করতে পারবেন মানুষকে, যেটা অমর্ত্য সেন পরিষ্কারভাবে বলেছে। কারণ কি, অমর্ত্য সেন নিজেই এই হিন্দুত্ববাদ দ্বারা আক্রান্ত হয়েছে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান এবং প্রফেসর ডক্টর শাফিউল ইসলাম। আমরা শাফিউল ইসলামের কাছে যাব। প্রফেসর ইসলাম, স্থানীয় নির্বাচন নিয়ে কিছু কথাবার্তা হচ্ছে এবং এটা তোড়জোড়ও শুরু হয়েছে, বিশেষ করে আলোচনার টেবিলে, রাজনৈতিক অঙ্গনে। কারণ স্থানীয় নির্বাচন নিয়ে একটি দ্বিমত দেখা দিয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে স্থানীয় নির্বাচন দীর্ঘদিন না হওয়ার কারণে এবং এই জায়গায় দায়িত্বশীল যারা ছিলেন তারা না থাকার কারণে একটা সংকট তৈরি হয়েছে, মানুষ সেবা পাচ্ছে না নানান ধরনের। প্রফেসর ইউনূস বলেছেন যে স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন কাজটা একসাথেই হচ্ছে। স্থানীয় সরকার সংস্কার কমিশনের যে প্রধান অধ্যাপক তুফাইল আহমেদ, উনি বলেছেন যে সাধারণ মানুষের একটা আগ্রহ রয়েছে স্থানীয় নির্বাচনটা আগে হয়ে যায় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। কিন্তু রাজনৈতিক দল, প্রধান রাজনৈতিক দল বিএনপি বলছে তারা স্থানীয় নির্বাচন এখন চান না, ওনারা জাতীয় নির্বাচন আগে চান। জাতীয় নাগরিক কমিটি বলছে স্থানীয় নির্বাচনের প্রক্রিয়া শুরু করার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এর মানে তারা চায় যে স্থানীয় সরকার নির্বাচনটা জাতীয় নির্বাচনের আগে হয়ে যায়। এই গোটা বিষয়টি আপনি কিভাবে দেখছেন? জনগণ কি চায় সেটাকে আগে আমাদের বুঝতে হবে। জনগণ চায় সেবা। সেবাটা কোথায় পাবে? জনগণের প্রথম সেবা পাওয়ার যে জায়গাগুলো আছে স্থানীয় পর্যায়ে, সেখানে যদি ইউনিয়ন পরিষদ হয়, পৌরসভা হয়, সিটি কর্পোরেশন হয়, সেখানে যদি স্থবিরতা দেখা দেয়, জনগণের প্রত্যাশা থাকবে ওই জায়গাটা আগে স্থিতিশীল হোক। সেই প্রেক্ষাপট থেকে জনগণের প্রত্যাশাটা কিন্তু সঠিক। আর রাজনৈতিক দলগুলো কিন্তু ওই ইলেকশনে নির্বাচনে অংশগ্রহণ করবে। তো আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত অভিমত, যে রাজনৈতিক দলগুলো এখানে দ্বিমত পোষণ করার আমি কারণ দেখি না। কারণ তাদেরই মনোনীত ব্যক্তিরাই কিন্তু ওখানে নির্বাচনে অংশগ্রহণ করবে। সেটা জাতীয় নির্বাচন আগে আর জাতীয় নির্বাচনের পরে, এই তো পার্থক্য তো এটাই। তো সেটা যদি জাতীয় নির্বাচনের আগে যদি ইউনিয়ন পরিষদ বা স্থানীয় সরকার বা স্থানীয় পর্যায়ে নির্বাচনগুলো হয়, তাহলে আমি মনে করি যে জনগণের মধ্যে এতদিনে ভোট না দেওয়ার যে এক ধরনের বঞ্চনা ছিল, অ্যাটলিস্ট ওই জায়গা থেকে শুরু করে যে আমার ভোটটা আমি দিতে পারলাম, আমার পছন্দের প্রার্থীকে দিতে পারলাম, আমার সেবা পাওয়ার যে জায়গাটা, আস্থা জায়গাটা, সেই জায়গাটা আমরা ফিরে পেলাম। আমার মনে হয় স্থানীয় পর্যায়ে নির্বাচনটা আগে করা যায়। এর পিছনে যুক্তিটা হচ্ছে, আমার এটা নিজস্ব অভিমত, যে রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় থাকে, মানে ইচ্ছা করে হোক অনিচ্ছা করে হোক, একটা প্রভাব বিস্তারের জায়গা থাকে। সেটা প্রশাসনিক হতে পারে, রাজনৈতিক হতে পারে, স্থানীয় প্রভাব প্রতিপত্তি হতে পারে, নানা ধরনের হতে পারে। তো বর্তমান যে পরিস্থিতিটা বিরাজ করছে, যে এটা অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা, এখানে সেই অর্থে জনপ্রিয়তা, সততা, তারপরে জনগণের কাছে যাওয়ার যে ব্যক্তিত্বগুলো স্থানীয় পর্যায়ে আসেন, তাদের নির্বাচনে অংশগ্রহণ করার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এবং আমার মনে হয় যে এই পরিবেশটাকে কাজে লাগানো উচিত। আর ছাত্র জনতা যে তারা যে এত মানে রক্তের বিনিময়ে আমাদের এই আজকে যে আমরা এখানে কথা বলতে পারতেছি, আমরা সবাই স্বাধীনভাবে কথা বলতে পারছি, আমাদের এই চাওয়া পাওয়াটা কিন্তু আমাদের স্থানীয় পর্যায় থেকে যেরকম হচ্ছে, সেন্ট্রাল পর্যায় থেকে হচ্ছে। আমাদের সবাইকে কিন্তু এই স্পিরিটটাকে ধারণ করা উচিত। এবং জাতীয় পর্যায়ে নির্বাচনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে নির্বাচনের যে পরিবেশ, আমার কাছে মনে হয় নির্বাচনটা স্থানীয় পর্যায়টা আগে হলে ওই পরিবেশটাকে আরও একটা ট্রানজিশনের জায়গাটা আরও সুন্দর, স্মুথ তৈরি হবে বলে আমি বিশ্বাস করি। প্রফেসর আসাদ, আপনি কি বলবেন? নির্বাচন তো মানুষের মৌলিক অধিকার। আমরা 16 বছরে এই মৌলিক অধিকার তো দূরের কথা, কোনো অধিকারই আসলে বাস্তবায়ন করতে পারিনি। এখন একটা সুযোগ এসছে, একটি অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাজের মধ্যে একটা কাজ হচ্ছে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়া। আমাদের সেই সুযোগটা কাজে লাগাতে হবে। একই সাথে বিএনপিকে আমরা বলবো যে তারাও এই নির্বাচনে দেখাবে যে না, তারা গণতান্ত্রিক একটা দল এবং এই নির্বাচনে তারা কোনো ধরনের সহিংসতা করবে না। তাদের যে প্রার্থী হবে সেই প্রার্থী অবশ্যই ভালো ভালো প্রার্থী দিবে। প্রার্থী দলীয় হবে কিন্তু প্রতীকটা থাকবে না। না, এটা দলীয় বলতে কি,
এখন আপনি যদি সক্রেটিসের কথা বলেন, বলছে যে প্রত্যেকটা মানুষ যে জন্মগ্রহণ করে রাজনৈতিক চিন্তা নিয়ে, তো প্রত্যেকটা মানুষই রাজনীতি সেই অর্থে। অবশ্যই। তাই যদি হয়, আমরা তো কেউই রাজনীতির বাইরে না, তো কাজেই ব্যক্তি হয়তো দলীয় হবে, কিন্তু যখন আপনি মার্কাটা দলীয় না করলেন, তার মধ্যে কিন্তু একটা মনস্তাত্ত্বিক বিষয় আছে। অবশ্যই তো সেই বিষয়টি আমরা ইতিবাচক অর্থে দেখব, এবং বর্তমান সরকার যেটা করেছেন আমি মনে করি যথার্থ অর্থেই নির্বাচনটা আসলে উপহার দেওয়ার জন্য। মানে স্থানীয় নির্বাচনটা আগে হলে ভালো হয় আপনি বলছেন? অবশ্যই ভালো হয়, কারণটা হলো দলীয় প্রভাবটা এই প্রভাব থেকে মুক্ত হবে, এবং সত্যিকার অর্থে যে নির্বাচন, সেই নির্বাচনই আসলে হবে। সেই জন্যে আমি মনে করি স্থানীয় নির্বাচনটা আগে দেওয়াই ভালো। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি দেখুন 5ই আগস্টের পরে স্থানীয় যারা নির্বাচিত ছিলেন চেয়ারম্যান মেম্বার, তারা কিন্তু উধাও হয়ে গেছেন, তারা কোথাও নাই। আশ্চর্যের ব্যাপার হলো, তাদেরকে কিন্তু কেউ হুমকিও দেয়নি, প্রশাসন থেকেও তাদেরকে কোনো ধরনের অবলুপ্ত করা হয়নি তাদের পোস্টগুলো, কিন্তু তারা রাতের আধারে তারা নাই। তার মানে হলো এমন কাজ তারা করেছে, তারা এলাকায় কিন্তু থাকতে পারেননি। কিন্তু আমি যদি এর বিপরীত চিত্র দেখি, যারা এলাকায় ভালো কাজ করেছেন তাদের নির্বাচিতই হয়তো অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে দলীয় প্রার্থী ছিলেন না, বিদ্রোহী প্রার্থী, অর্থাৎ ওইখানে ভালো কাজ করেছেন উনি, তো ওই প্রার্থী কিন্তু এলাকায় রয়ে গেছেন এবং দেদারসে ঘুরে বেড়াচ্ছেন, তার কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু অধিকাংশ চিত্রই কিন্তু এর বিপরীত। তার মানে হলো মানুষ, এই যে আমরা যে কথাগুলো বলছি যে শুধু রাজনৈতিক ব্যাপারই নেয়, আপনি ব্যক্তি মানুষ কতটা ভালো সেটাও কিন্তু সমাজে দেখবার বিষয় আছে। স্থানীয় নির্বাচনে এই সুযোগটা থাকে, ভালো মানুষগুলো অবশ্যই আছে, ভালো মানুষগুলো প্রত্যেকটা ভালো একটা মানুষের সাথে যোগাযোগ থাকে হচ্ছে স্থানীয়দের। আমরা দেখেছি যে যারা চেয়ারম্যান মেম্বার হন, তারা একসাথে গল্প করছেন, একসাথে চা খাচ্ছেন, সবাইকে নিয়ে ওখানে দল বল নির্বিশেষে বসে আড্ডা দিচ্ছেন। এই ধরনের পরিবেশে তো আমরা চাই। আশা করি এই স্থানীয় নির্বাচনের মাধ্যমে সেইটার প্রতিফলন এবার হবে। আমি একটু যোগ করি, ওনার সঙ্গে যোগ করি, সেটা হলো যে আসলে স্থানীয় পর্যায়ে যারা আজকে নাই, কেন নাই? আমি যে গ্রামে বসবাস করি সেই গ্রামের সঙ্গে আমার কোনো অ্যাটাচমেন্ট নাই, আন্তরিকতা নাই। তার মানে আমার কর্মকাণ্ডগুলো এমনভাবে দলীয় হয়ে গেছে, এমনভাবে নীতি বিবর্জিত হয়েছে, আজকে আমি আমার গ্রামে অবস্থান করতে পারতেছি না। এখন যদি এই পরিস্থিতিতে সুন্দর একটা পরিবেশে নৈতিকতা সম্পন্ন, সৎ, নিষ্ঠাবান এরকম যদি প্রার্থীকে সুযোগ দেওয়া যায়, এবং প্রার্থীরা যদি জনগণের কাছে উপস্থাপন করতে পারে যে আমি এরকম হারিয়ে যাওয়ার মানুষ না, আপনারা আমাকে চেনেন, তা প্রার্থীরা কিন্তু এই কথাগুলো যখন বলবে, জনগণ বিবেচনা করবে যে ইয়েস, আমরা পুরাতন কি দেখেছি, এখন নতুন আমরা দেখতে চাই, নতুন মুখ, আমরা সৎ ব্যক্তি জানতে চাই, আমরা সেবা পেতে চাই, আমরা যেন একসঙ্গে ওই প্রোটোকল নিয়ে দেখা করার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকতে না হয়, আমরা দিনে দুপুরে যখন সুবিধা তখন যেন দেখা করতে পাই, সেবা পেতে চাই। এই সেবা পাওয়ার এই দ্বার উন্মোচনের একটা সুযোগ আসছে আমাদের। এই সুযোগটাকে আরেকটি বিষয়, এটা আমাদের বন্ধ করতে হবে, এটা একটা নির্দেশনায় থাকা উচিত সরকারিভাবে। সেটা হলো গত 16 বছরে এক একটা চেয়ারম্যান অথবা কোনো জায়গার মেম্বার মনে হচ্ছে এরা এত টাকার মালিক হয়েছে, যার কারণে সে আর গ্রামে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না, অথচ সে স্থানীয় প্রতিনিধি থাকছেন ঢাকায় বিলাসবহুল বাড়ি নিয়ে। তার মানে টাকার পাহাড় গড়ে সে কিন্তু তার রুটে থাকছেন না। তাহলে এই ধরনের পরিস্থিতি যাতে না তৈরি হয়, কারণ তৈরি হলে হবে কি, একজন চেয়ারম্যান যদি তার কর্মস্থলে না থাকেন, উনি যদি ঢাকায় থাকেন তার পরিজন নিয়ে, তাহলে জনগণের সাথে তো তার যোগাযোগ নেই, সংযোগ নেই, যেমনটা হয়েছিল এমপিদের, মন্ত্রীদের। এই পর্যায়ে কিন্তু চলে গিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে আমাদের আসলে ফিরে আসতে হবে। প্রফেসর ইসলাম, আসলে এই যে নানান ধরনের বিতর্কিত বা ভিন্ন মত তৈরি হওয়া, এই যে আমরা বলছিলাম যে কেউ চায় যে স্থানীয় নির্বাচনটা আগে ভাগে হয়ে যাক, কেউ চায় জাতীয় নির্বাচনের পরে হয়ে যাক। আসলে বলা হচ্ছে যে সবকিছু ক্ষমতার ভাগাভাগির কারণে এই সংকটটা তৈরি হয়েছে। আরেক জায়গায় একই কারণে সংকট তৈরি হয়েছে, সংস্কার নিয়ে। মূল কথা ক্ষমতার ভাগাভাগি। কিন্তু 5ই আগস্টের বিপ্লবের পরে মানুষ চেয়েছিল ক্ষমতার ভাগাভাগিটা মুখ্য আলোচনা না হয়ে দেশটা আলোচনা হোক। কিন্তু আমরা লক্ষ্য করছি যে ক্ষমতার ভাগাভাগির কারণেই নানান ধরনের প্রশ্নের জন্ম হয়েছে, বিশেষ করে সংস্কার নিয়ে যে ধরনের আলোচনা হচ্ছে। এখন সাম্প্রতিককালে যোগ হয়েছে এই স্থানীয় নির্বাচন নিয়ে দ্বিমত। আপনার কি মনে হয় এই ক্ষমতার ভাগাভাগির প্রশ্নে এই যে বিরোধ বা এই যে নানান ধরনের বাধাগ্রস্ততা,
বা ভিন্ন মত বা একজন আরেকজনকে আক্রমণ করার একটা প্রবণতা তৈরি হয়েছে, এ থেকে আমরা বেরোবো কিভাবে? ভিন্নমত থাকতেই পারে এবং ভিন্নমত থাকার দরকারও। কারণ আমি যে মত পোষণ করি এটাই যে অ্যাবসলিউট তা না, এটাই সঠিক তা না, এটা ভিন্ন মত থাকতে পারে। আমাদের আলোচনার মাধ্যমে সেই ভিন্ন মতগুলোকে একটা সুন্দর সমাধানে নিয়ে আসা সুযোগ থাকে। যদি আমরা সে আলোচনায় না করি তাহলে আমাদের এই ভিন্ন মতটা কখনো দমনের উপায় হিসাবে কারণ হবে। আর আপনি যেটা বললেন যে আসলে ক্ষমতার ভাগাভাগি, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আমরা 5ই আগস্টের পরে আমাদের সবারই প্রত্যাশা ছিল যে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি, নতুনভাবে গড়ার সুযোগ পেয়েছি। আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা উনি বারবার বলেছেন যে সুযোগটা পেয়েছি, এটা হাতছাড়া করা যাবে না। এই সুযোগ কিন্তু আমরা এখন যদি বলি, আমরা দেখি নাই শুনেছি ইতিহাস, 53 বছরে আমাদের সামনে এরকম সুযোগ আসে নাই, নানা কারণে আসে নাই। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে আসে নাই, ইন্টারনাল দ্বন্দ্বের কারণে আসে নাই, বহির্বিশ্বের এখানে ইনফ্লুয়েন্সের কারণে আসে নাই। কিন্তু আজকে আপনি শুরুতে যেটা বললেন যে আমরা সম্প্রীতির একটা নজির স্থাপন করেছি। এই সম্প্রীতির নজির প্রধান উপদেষ্টার নেতৃত্বে যেটা আমরা দেখতে পেলাম যে দল মত ধর্মীয় বিভিন্ন মতের গোষ্ঠী আমরা একসঙ্গে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ করলাম। এই জায়গা থেকে বলতে চাই যে আসলে আমাদেরকে দেশকে প্রাধান্য দিতে হবে। আমরা ব্যক্তির চাইতে দেশের গুরুত্বটাকে নিয়ে যদি আমরা এটাকে বিবেচনা করি তাহলে আমাদের ভিন্নমত থাকা সত্ত্বেও এই ক্ষমতার ভাগাভাগিটা আমরা দূর করতে পারবো। আমরা কি চাই, আমাদেরকে এটা মানতে হবে যে আমি ব্যক্তি হিসাবে কি পেলাম, এর চাইতে আমি যদি দেশ হিসাবে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমি ওই সুফলটা পাবো। আমি ব্যক্তি হিসাবে কি পেলাম, কোন চেয়ারে পেলাম, এর চাইতে যদি দেশ যদি এগিয়ে যায় আমি কিন্তু দেশের সুফলটা পাবো। আমি যেখানে যাব সেখানে আমি সম্মানিত হব, আমার দেশের জনগণ সম্মানিত হবে। ক্ষমতায় তো সবাই যেতে পারবে না, কিন্তু ক্ষমতা নিয়ে যদি আমরা দ্বন্দ্ব সৃষ্টি করি তাহলে আমি যে সুন্দর পরিবেশটা পাওয়ার কথা ছিল, আমার জনগণ, আমার খেটে খাওয়ার লোকজন, ওই কৃষক থেকে শুরু করে উপরতলা লোকজন সবাই কিন্তু সেই সুযোগটা থেকে বঞ্চিত হবে। তো এই জন্য আমাদেরকে অবশ্যই এখানে বিবেচনা করতে হবে ক্ষমতার দ্বন্দ্বকে আমরা মিনিমাইজ করার জন্য আমরা ঐকমত্যে যেরকম পৌঁছেছি, সংস্কার করার জন্য ঐকমত্যে পৌঁছেছি, ক্ষমতা ভাগাভাগি নিয়েও কিন্তু আমরা একটা ঐকমত্যে পৌঁছতে পারি। এটা আমাদের আলোচনার মাধ্যমে এটা আমরা করতে পারি। কোন দল আগে যাবে কোন দল পরে যাবে ব্যাপারটা এরকম না, সবাই মিলে আমরা এটা করতে পারি। তাহলে আমাদের দেশটাকে এগিয়ে নিতে পারবো, উন্নত মানবিক একটা দেশ হিসাবে বিশ্বের বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। আমরা আবারও বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। প্রফেসর আসাদ ছাত্র জীবন কাটিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এরপরে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা। এর মানে কয়েক যুগ হয়ে গেল আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রয়েছে। ছাত্র রাজনীতির নানান চেহারা আপনি খুব কাছ থেকে দেখেছেন, ভালো মন্দ দুটোই। এবং গত 5ই আগস্টের পর চেহারা পাল্টে গেছে, একেবারে নতুন একটি চেহারা এসছে। মানে বিশ্ববিদ্যালয় এখন হয়েছে একটা বিশ্ববিদ্যালয়ের মতো, সবার সহ অবস্থান, ছাত্ররা সবাই একসাথে রয়েছে। ইতিমধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে, সেটা ডাকসু নির্বাচন নিয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই অবস্থা হয়েছে, ডাকসু নির্বাচন নিয়ে দ্বিমত তৈরি হয়েছে। সেটি হলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র শিবির, বাম রাজনৈতিক দলগুলো ডাকসু নির্বাচন চাচ্ছে, কিন্তু ছাত্র দল বলছে না, ডাকসু নির্বাচন এখনই দেওয়া যাবে না, সংস্কার করতে হবে। আমরা লক্ষ্য করলাম যে ছাত্র দলের যে মাদার অর্গানাইজেশন বিএনপি, তারা সংস্কার দ্রুত চাইলেও বা সংস্কার কম করতে চাইলেও ডাকসুর ব্যাপারে ছাত্রদল কিন্তু পুরোপুরি সংস্কার চাচ্ছে, তারা নির্বাচন এখন চাচ্ছে না আর কি। এই হলো মূল কথাটা। আমার প্রশ্ন যে ডাকসু নির্বাচনটা বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংস্থা নির্বাচনটা হয়ে যাওয়া উচিত কিনা। 2 নম্বর হলো ছাত্রদল কেন বিরোধিতা করছে,
আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্র শিবির কেন এর পক্ষে নেমেছে? অনেক হিসাব নিকেশ আছে বিভিন্ন অংশীজনের, তবে সাধারণ হিসেবে ডাকসু নির্বাচনটা হওয়া উচিত। আপনি দেখেছেন যে গত কয়েক বছর আগে যখন ডাকসু নির্বাচন হলো, তখন আমরা একটা প্রত্যাশা করেছিলাম ছাত্রদের যে নেতৃত্ব দানের বড় জায়গা ডাকসু, সেই জায়গাটা পুনরায় ফিরে আসবে। আমরা যখন দেখেছি যে বড় বড় নেতা যত বাংলাদেশে এখন পর্যন্ত যারা দেশ চালিয়েছেন, তাদের অধিকাংশই কিন্তু এই ডাকসু থেকে উঠে আসা। সেই প্রত্যাশা আমরা করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় শেষ পর্যন্ত সেটা রাজনৈতিক বলয়েই কিন্তু পরিণত হয়েছিল। এখন একটা সংস্কারের প্রশ্ন আসছে সমস্ত বাংলাদেশে, তার ধারাবাহিকতায় কিন্তু আমরা বিভিন্ন দলের কথা বলছি, যে অঙ্গ সংগঠন আছে তারাও সংস্কারের মধ্যে আছে। তো ডাকসু নির্বাচন যেহেতু ছাত্রদের পক্ষে কাজ করে, কল্যাণে কাজ করে, ডাকসু নির্বাচন হওয়াটা জরুরি। এবং ছাত্রদল যাই বলুক না কেন, ছাত্রদল নিজেদেরকেও সংস্কার করবে, একই সাথে তারা নেতৃত্ব তৈরি করার জন্য যে প্ল্যাটফর্ম, বাংলাদেশের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম বলবো আমি, এই ডাকসু, সেই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করবে। বৈষম্য বিরোধী থেকে শুরু করে অন্যান্য দলের কথা যারা বললেন, তারা যাতে বিএনপিকে বসে এই সংকটটা সমাধান করে তারপরে নির্বাচন আয়োজন করে, সেটাও আমরা আহ্বান করব। কারণ নেতৃত্ব জায়গাটা যদি সুন্দরভাবে তৈরি হয়, তাহলে কিন্তু পরবর্তী বাংলাদেশের যে নেতৃত্বের কথা আমরা বলছি, সেইটাও সুচারুরূপে পরিচালিত হবে আমরা বিশ্বাস করি। ডাকসু নির্বাচন এর আগে প্রশ্নবদ্ধ হয়েছিল নানাভাবে, এবার যাতে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ না হয় সেটা আমরা প্রত্যাশা করি। একই সাথে আমি বিএনপিকে বলবো, তার বড় একটা অঙ্গ সংগঠন হচ্ছে ছাত্রদল, নিঃসন্দেহে এতে কোনো সন্দেহ নাই। তো ছাত্রদল কিভাবে কোন ফর্মে ভালো করতে পারবে এবার ডাকসু নির্বাচনে, সেই দিকটা নীতি নির্ধারকদের ভাবতে হবে। যদি আমরা শুধু বিভিন্ন কাজের মধ্যে বিতর্কই তৈরি করি, তাহলে তো এই সংস্কার যে চলছে সেই সংস্কারের আলো আমরা দেখতে পাবো না। আমরা পাবো না মানে দেশের মানুষ পাবে না। সাধারণ শিক্ষার্থী যারা, তারা কিন্তু প্রত্যেকেই চায় সে হলে ভালোভাবে থাকুক, সুস্থভাবে জীবনযাপন করুক এবং সে সুস্থ একটা নাগরিক হিসাবে পরবর্তী বাংলাদেশ গঠনে আত্মনিয়োগ করুক। সেই প্রত্যাশার জায়গাটা আমাদের পূরণ করতে হবে, সেই যে পরিবেশ সেটাও তৈরি করতে হবে। আশা করি ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে আগামীর যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, সেইটার একটা সুন্দর পরিবর্তন হবে, এটা আমরা বিশ্বাস করি। প্রফেসর ইসলাম, আপনার কি মনে হয় এই ছাত্র সংসদ নির্বাচনগুলো যদি এখন থেকে শুরু হয়ে যায়, পরবর্তী সময় কলেজ পর্যন্ত হয়, এটা নিশ্চয়ই এক ধরনের ইতিবাচক মানে প্রতিফলন ঘটবে? ছাত্র সংসদগুলো কেন তৈরি করা হয়েছিল, আমরা যদি সেই পিছনে ইতিহাসটা উনি অলরেডি বলেছেন, আরেকটু যদি খেয়াল করি, বাংলাদেশে যারা একেবারে নামকরা প্রতিষ্ঠিত রাজনীতিবিদ, আমরা যদি ওই লিস্টটা যদি দেখি, তাহলে আমরা বলতে পারি যে এই ছাত্র সংসদ ছিল নেতৃত্ব তৈরির একটা কারখানা। আমরা সেই নেতৃত্ব তৈরি কারখানাটাকে বন্ধ করে দিয়ে আমরা পকেট থেকে নেতৃত্ব তৈরি করার একটা প্রক্রিয়া দেখেছি। আমরা দেখেছি দীর্ঘ 25 বছর পরে হাইকোর্টের রায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন করতে বাধ্য হলো। তখনই প্রত্যাশা ছিল যে হ্যাঁ, আর বারবার আমাদের ওই হাইকোর্টের বা আইনি প্রক্রিয়া যেতে হবে না, এটা পর্যায়ক্রমে যাবে। এটা ছাত্রদের চাওয়া পাওয়া, যে ছাত্রটা এটা ইউনিভার্সিটিতে ভর্তি হন, ওনার কিন্তু ভর্তিতে কিন্তু একটা ফি, ছাত্র সংসদ ফি নেওয়া হয়। সেটা ডাকসু, রাকসু, জাকসু, চাকসু, আমার মনে হয় সব জায়গাতেই নেওয়া হয়, হলগুলোতে নেওয়া হয়। ছাত্রদের কাছ থেকে ফি নিচ্ছি, আমি ছাত্রদের ওই জায়গাটা আমি সুযোগ দিচ্ছি না। আমি মনে করি অবশ্যই এই ডাকসু শুধু নয়, সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলো নির্বাচন হওয়া উচিত। এখানে আমি মনে করি ছাত্রদের চাওয়া পাওয়াটাকে প্রাধান্য দেওয়া উচিত। সংশোধন, সংযোজন, সংস্কার যদি দরকার হয়, এটার জন্য একটা ডাকসু নির্বাচন বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের জন্য কয় মাস লাগবে সংস্কার করার জন্য? 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, এর বেশি তো লাগার কথা না। এখানে আমাদের তাহলে সমস্যাটা কোথায়? যেখানে ছেলেমেয়েরা জীবন দিয়ে দেশের একটা আমূল পরিবর্তনে ভূমিকা পালন করলো, ওই ছেলেমেয়েরা ওই ইউনিভার্সিটিতে নির্বাচন চাচ্ছে, তাদেরকে আমি বলতেছি যে সংস্কার, তাহলে সংস্কার করার জন্য তারাই তো যথেষ্ট।
ভাই আমরা বসি, দলমত সবাই বসে, এক দল বসবো আরেক দল বসবে, ব্যাপারটা এরকম না, সবাই মিলে তো দেশটা করতে চাই। যে এই ডাকসু বা রাকসু, এই ছাত্র সংসদগুলো নির্বাচন হওয়া এই জন্য খুবই জরুরি। বাংলাদেশের লিডারশিপ তৈরি করার ক্ষেত্রে এর ভূমিকা অনন্য। আমরা 90 সালের পরে আমরা আর দেখি নাই। আমরা 90 সালে যে নেতৃত্ব দেখেছিলাম, যারা বিভিন্ন দলের বিভিন্ন পর্যায়ে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এরপরে কি দেখেছি? এরপরে কিন্তু আমরা ওই ধরনের নেতা পাই নাই, নেতৃত্বে আসতে পারে নাই। ওই পকেট কমিটি গঠন করা হয়, রাতের আধারে ঘোষণা করা হয়, এরপরে মারামারি হয়, এরপরে কি হয়? দল পাইনি, পদ পাই নাই, আমার ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়া হয়েছে। একটা দল তো ইউনিভার্সিটি না। আমি পদ পেলাম না সেই বলে আপনি ইউনিভার্সিটি বন্ধ করে দিয়ে আমার পরীক্ষা বন্ধ করে দিলেন, আমার ট্রান্সপোর্ট বন্ধ করে দিলেন, ক্লাস বন্ধ করলেন, তালা মারলেন। এগুলো সব বন্ধ হয়ে যাবে যদি এই ছাত্র সংসদগুলো নির্বাচন করা হয়। তাহলে কারণ এখানে ছাত্ররা তাদের প্রতিনিধিত্ব, তাদের কথা বলার, তাদের সমস্যাগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করার একটা প্রকৃত জায়গা পাবে। এখন সে জায়গাটা পাচ্ছে না। এই কারণে তাদের সমস্যাগুলো যথার্থ জায়গা বলতেও পারতেছে না, সমাধানও পাচ্ছে না। এতে করে আমাদের কি হচ্ছে? লেখাপড়া পরিবেশ বিঘ্নিত হচ্ছে। আমাদের যে উদ্দেশ্যে লেখাপড়া করার যে মনোভাব নিয়ে আসছি, এসে দেখি যে আমরা হতাশ। আমাদের 5 বছরের জায়গায় 6 বছর, 6 বছর জায়গায় 7 বছর লাগবে। কেন লাগবে? আমাদের কোন জায়গায় সমস্যা? এই সমস্যার কথাগুলো প্ল্যাটফর্ম নাই। আমরা জানি যে ছাত্র সংসদের একটা প্রতিনিধিত্ব থাকে সিনেটে। এই সিনেট, আমি বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন থেকে নির্বাচন হয় না। তার মানে কি? সিনেট অকার্যকর হয়ে আছে। আমি তো এটা এভাবে বিবেচনা করি যে পার্লামেন্টকে আমরা যদি ধরি, বাংলাদেশের ক্যাবিনেট হচ্ছে মন্ত্রী পরিষদ, পার্লামেন্ট হচ্ছে বিরোধ পরিষদ। ক্যাবিনেটের সিদ্ধান্ত পার্লামেন্টে গিয়ে অ্যাপ্রুভাল নিতে হয় অনেক বিষয়, বিশেষ করে আইন যদি হয় পাশ করার জন্য ওখানে যেতে হয়। আমরা যদি সিন্ডিকেটকে যদি বিশ্ববিদ্যালয় ক্যাবিনেট ধরি, তাহলে আলটিমেটলি আমাদের পার্লামেন্টটাকে সিনেট, সেই সিনেট অধিবেশন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হয় না। তার মানে কি? আমাদের এখানে প্রতিনিধিত্বের ঘাটতি আছে। এই জায়গাগুলো আমাদের অবশ্যই নির্বাচন হওয়া উচিত। ছাত্র সংসদ ইমিডিয়েট নির্বাচনের ব্যবস্থা করা উচিত। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, তারা একটা কমিটি গঠন করেছেন, প্রক্রিয়া শুরু করেছেন। এই প্রক্রিয়া যখন একটা বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে, বাকিগুলো প্রক্রিয়া শুরু করবেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মানিত উপাচার্য মহোদয়, উনিও বলেছেন যে এ নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আমরা মনে করি যে খুব দ্রুত একটা রেজাল্ট দিবেন। আমরা ছাত্রদের মাঝে যে স্পিরিটটা দেখতে পাচ্ছি, তাদের নিজস্ব প্রতিনিধিত্ব থাকবে, তারা কথা বলবে, তাদের সমস্যাগুলো উপস্থাপন করবে, সমাধান পাবে। সেটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে হতে পারে, প্রতিষ্ঠানের বাইরে রাষ্ট্রের কাছে হতে পারে। যথাযথ প্ল্যাটফর্মটা পাওয়ার জন্য এই নির্বাচনে, ছাত্র সংসদ নির্বাচনে কোনো বিকল্প নেই। প্রফেসর ডক্টর শাফিউল ইসলাম এবং প্রফেসর ডক্টর আসাদুজ্জামান, আপনারা দুজনেই আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।